শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস দেবী। আজ তৃতীয় এবং শেষ পর্ব। গভীর রাতে আনিস জেগে উঠল। শুনশান নীরবতা চারদিকে। রানু হাত পা ছড়িয়ে বাচ্চা মেয়ের মতো ঘুমাচ্ছে। জানালার আলো এসে পড়ছে তার মুখে। অদ্ভুত সুন্দর একটি মুখ, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা হয়। আনিস ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে উঠে পড়ল। বাথরুমে যেতে হবে। বাথরুমে পানি জমে আছে, পাইপ জ্যাম হয়ে গেছে। বাড়িওয়ালাকে বলতে হবে। আনিস নোংরা পানি বাঁচিয়ে সাবধানে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে শুনল ঝুমঝুম করে শব্দ হচ্ছে। নূপুর বাজছে যেন। এর মানে কি? মনের ভুল কি? মনের ভুল হবার কথা নয়। বেশ বোঝা যাচ্ছে নূপুর পায়ে দিয়ে ঝমঝম করতে করতে কেউ একজন এই ঘর ওঘর করছে। শব্দটা অনেকক্ষণ ধরেই হচ্ছে। মনের ভুল হবার কথা নয়। বাথরুমে দরজা খুলতে শব্দটা চট করে থেমে গেল। শুধু একটা তীব্র ফুলের গন্ধ আনিসকে অভিভূত করে ফেলল। একটু আগেও তো এরকম সৌরভ ছিল না। আনিসের মাথা ঝিমঝিম করতে লাগলো। বিস্ময়ের ঘোর অবশ্য বেশিক্ষণ স্থায়ী হলো না। আনিসের মনে পড়ল একতলার বাগানে হাসনাহেনার একটা প্রকাণ্ড ঝাড় আছে। বাতাসের ঝাপটায় ফুলের গন্ধই উড়ে এসেছে বারান্দায়। আনিস কিছুক্ষণ একা একা বারান্দায় দাঁড়িয়ে রইল। নূপুরের শব্দ আবার যদি পাওয়া যায়। দোতলার একটা বাচ্চা ছেলে শুধু কাঁদছে। তার মা তাকে শান্ত করার চেষ্টা করছে। একটা রিক্সা গেল টুনটুন করে। ব্যাস, আর কিছু শোনা গেল না। শোবার ঘরে রানু ঘুমোচ্ছে মরার মতো। জানালা খোলা, ঠান্ডা হাওয়া আসছে ঘরে। আনিস জানালা বন্ধ করতে গিয়ে শুনল রান্নাঘর থেকে জিতু মিয়া সারা শব্দ দিচ্ছে। চাপা কান্নার আওয়াজ। জিতু মিয়া? জিতু ফুঁপে উঠল। আনিস রান্নাঘরে ঢুকে বাতি চালালো। জিতু মশারির ভেতর জবুথুবু হয়ে বসে আছে। জিতু, কি হয়েছে রে? কিছু হয় নাই। বসে আছিস কেন? ঘুম আহে না। স্বপ্ন দেখেছিস? জিতু মাথা নাড়ল। কি স্বপ্ন? একজন মাইয়া মানুষ পাখির ঘরে হাঁটতে আসিল। এ দেখেছি স্বপ্নে? স্বপ্নে দেখি নাই, নিজের চোখে দেখলাম। দূর বেটা, অন্ধকারে তুই মানুষ দেখলি কিভাবে? যা ঘুমো। জিতু শুয়ে পড়ল। আনিস বলল, ভয়ের কিছু নেই, আমি জেগে আছি, ঘুমো তুই। আচ্ছা। আর শোন, রান্নাঘরে বাতি জ্বালানো থাকুক। আচ্ছা। জিতু শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। আনিস একটি সিগারেট ধরালো। ঘুম চটে গেছে। এখন তাকে দীর্ঘ সময় জেগে থাকতে হবে। এক পেয়ালা চা খেতে পারলে মন্দ হয় না। রাত তো বাজে প্রায় 3:30। বাকি রাতটা তার জেগে কাটবে মনে হয়। সিগারেট টানতে ভালো লাগছে না। পেটের ভেতর পাক দিয়ে উঠছে। ঘুমের মধ্যে রানু শব্দ করে হাসল। আনিস মৃদু স্বরে ডাকল, এই রানু। রানু খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, কি? জেগে আছো নাকি? হ্যাঁ। কি আশ্চর্য, কখন জাগলে? অনেকক্ষণ। তুমি বাথরুমে গেলে, বারান্দায় দাঁড়িয়ে থাকলে। আমাকে ডাকলে না কেন? শুধু শুধু ডাকবো কেন? আনিস সিগারেট টানতে লাগলো। রানু বলল, বড্ড গরম লাগছে, জানালা বন্ধ করলে কেন? গরম কোথায়? বেশ ঠান্ডা তো। আমার গরম লাগছে, ফ্যানটা ছাড়ো না। এই ঠান্ডার মধ্যে ফ্যান ছাড়বো কি? কি যে বলো। রানু ছোট একটি নিঃশ্বাস ফেলে বলল, তুমি যখন বাথরুমে ছিলে তখন কি নূপুরের শব্দ শুনেছ? আনিস ঠান্ডা স্বরে বলল, না তো। কেন? না, এমনি, আমি শুয়ে শুয়ে শুনছিলাম। ঘুমাও রানু। আমার ঘুম আসছে না। ঘুম না এলে উঠে বসো, গল্প করি, চা খাওয়া যেতে পারে, কি বলো? রানু উঠে বসল, কিন্তু জবাব দিল না। আনিস দেখল রানু কোন ফাঁকে গায়ের কাপড় খুলে ফেলেছে। ক্লান্ত স্বরে বলল, বড্ড গরম লাগছে, তুমি আমার দিকে তাকিও না প্লিজ। এইসব কি রানু? ঘরে একটা বাচ্চা ছেলে আছে। কি করব, বড্ড গরম লাগছে।
তুমি বরং রান্নাঘরে বাতি নিবে, সব অন্ধকার করে দাও। না, বাতি জ্বালানো থাক। আনিস দ্বিতীয় সিগারেটটা ধরালো। রানু বলল, আমাদের গ্রামে একটা মন্দির আছে, তার গল্প এখন শুনবে না? আহ, মন্দির ফন্দিরের গল্প এখন শুনবো না। শুনো না, আমার বলতে ইচ্ছে করছে। আমি যখন খুব ছোট তখন একা একা সেখানে যেতাম। কি মন্দির? কালী মন্দির? না, বিষ্ণু মন্দির বলতো ওরা। তবে কোনো বিষ্ণু মূর্তি ছিল না, একটি দেবী ছিল। হিন্দুরা বলতো রুক্মিণী দেবী। তুমি মন্দিরে যেতে কি জন্যে? এমনি যেতাম, ছোট বাচ্চা পুতুল খেলে না। কি করতে সেখানে? দেবী মূর্তির সাথে গল্প গুজব করতাম, ছেলে মানুষে খেলা আর কি। বলতে বলতে রানু খিলখিল করে হেসে উঠল। আনিস স্পষ্ট শুনল সঙ্গে সঙ্গে ঝমঝম করে কোথাও নূপুর বাজছে। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, শুনতে পাচ্ছ? কি শুনবো? নূপুরের শব্দ শুনছ না? আনিস দৃঢ় স্বরে বলল, না, তুমি ঘুমাও রানু। আমার ঘুম আসছে না। শুয়ে থাকো, তুমি অসুস্থ। রানু ক্ষীণ স্বরে বলল, হ্যাঁ, আমি অসুস্থ। তোমাকে খুব বড় ডাক্তার দেখাবো আমি। আচ্ছা, এখন শুয়ে থাকো। রানু মৃদু স্বরে বলল, আমি ওই দেবীকে গান গেয়ে শোনাতাম। ওসব অন্যদিন শুনব, আজ রাতে আমার বলতে ইচ্ছে করছে। আনিস এসে রানুর হাত ধরল। গা পুড়ে যাচ্ছে জ্বরে। আনিস অবাক হয়ে বলল, তোমার গা তো পুড়ে যাচ্ছে। বড্ড গরম লাগছে, ফ্যানটা ছাড়বে? আনিস উঠে গিয়ে জানালা খুলে দিল। ঘর ভর্তি হয়ে গেল ফুলের গন্ধে। আর তখনই রানু অত্যন্ত নিচু গলায় গুনগুন করে কি যেন গাইতে লাগলো। অদ্ভুত অপার্থিব কোনো একটা সুর, যা এ জগতের কিছু নয়, অন্য কোনো ভুবনের। রান্নাঘর থেকে জিতু ডাকতে লাগলো, ও ভাইজান, ভাইজান। আনিস রানুকে জোর করে বিছানায় শুয়ে গায়ে চাদর টেনে দিল। জিতুকে বলল এই ঘরে যেন না আসে। তারপর নেমে গেল নিচে বাড়িওয়ালার মেয়েটিকে খবর দিয়ে আসতে। নীলু এলো সঙ্গে সঙ্গে। আনিস দেখল রানু শিশুর মতো ঘুমোচ্ছে। জিতু মেয়ে শুধু জেগে আছে, কাঁদছে ব্যাকুল হয়ে। নীলুর সঙ্গে তার বাবাও আসছেন। তিনি অবাক হয়ে বললেন, হয়েছেটা কি? আনিস ভাঙা গলায় বলল, বুঝতে পারছি না, কেমন যেন করছে। কি করছে? আনিস জবাব দিল না। নীলু বলল, বাবা, তুমি শুয়ে থাকো গিয়ে, আমি এখানে থাকি, রাত তো বেশি নেই। ভদ্রলোক কিছুক্ষণ অপেক্ষা করে নিচে নেমে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, হাসপাতালে নিতে হলে বলবেন, ড্রাইভারকে ডেকে তুলব। জি আচ্ছা। রানু বাকি রাতটা ঘুমিয়ে কাটালো, একবারও জাগল না। নীলু সারাক্ষণ তার পাশে বসে রইল। আনিসের সঙ্গে তার কথাবার্তা কিছু হলো না। আনিস বসার ঘরে সোফায় বসে ঝিমোতে লাগলো। মিসির আলী লোকটির ধৈর্য প্রায় সীমাহীন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি দ্বিতীয় দফায় রানুদের গ্রামে গিয়ে উপস্থিত হলেন। তার সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের এক ভদ্রলোক জয়নাল সাহেব। উদ্দেশ্য রুক্মিণী দেবীর মন্দির সম্পর্কে তথ্য সংগ্রহ করা। জয়নাল সাহেব মন্দির দেখে বিশেষ উল্লসিত হলেন না। 300 বছরের বেশি এর বয়স হবে না, এরকম ভগ্নস্তূপ এদেশে অসংখ্য আছে। মিসির আলী বললেন, তেমন পুরনো নয় বলছেন? না রে ভাই, ইটের সাইজ দেখলেই বুঝবেন, ভেঙে টেঙে কি অবস্থা হয়েছে দেখেন। যত্ন হয়নি। মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হয়তো মারা গেছেন, কিংবা তার উৎসাহ মিইয়ে গেছে। গ্রামের লোকজনের কাছ থেকে অল্প কিছু তথ্য পাওয়া গেল। পালবাবুদের প্রতিষ্ঠিত মন্দির। পালরা স্বপ্নে আদিষ্ট হয়ে মন্দির প্রতিষ্ঠা করেন। তার পরপরই তাদের ভাগ্য বিপর্যয় শুরু হয়। 3-4 বছরের মধ্যে পালরা নির্বংশ হয়ে পড়ে। দেবীকে তুষ্ট করার জন্য তখন এক রাতে কুমারী বলির আয়োজন করা হয়। 12 বছরের একটা কুমারী কন্যাকে অমাবস্যার রাত্রিতে মন্দিরের সামনে বলি দেওয়া হয়। দেবীর তুষ্টি হয় না তাতেও। পাথরের মূর্তি এত সহজে বোধহয় তুষ্ট হয় না।
তবে গ্রামের মানুষরা নাকি বলি দেওয়া মেয়েটিকে এরপর থেকে গ্রামময় ছুটোছুটি করতে দেখে। ময়মনসিংহ থেকে ইংরেজ পুলিশ সুপার এসে মন্দির তালাবদ্ধ করে পালদের 2 ভাইকে গ্রেফতার করে নিয়ে যান। পালরা অত্যন্ত ক্ষমতাবান ছিল, কাজের ছাড়া পেয়ে একসময় আবার গ্রামে ফিরে আসে, কিন্তু মন্দির তালাবদ্ধ পড়ে থাকে। ইতিহাস এইটুকুই। মন্দিরের প্রতিষ্ঠিত মূর্তি সম্পর্কে বিশেষ কিছু জানা গেল না। 2-1 ঘর নিম্নবর্ণের হিন্দু যারা ছিল তারা বিশেষ কিছু বলতে পারে না। হরিশ মণ্ডল বলল, বাবু, আমরা কেউ ওইদিকে যাই না। ওই মন্দিরে গেলে নির্বংশ হতে হয়, কে যাবে বলেন? আপনি তো শিক্ষিত লোক, এসব বিশ্বাস করেন? করি না, কিন্তু যায়ও না। মূর্তিটা আপনি দেখেছেন? আমি দেখি নাই, তবে আমার জ্যাঠা দেখেছে। তিনি কি নির্বংশ হয়েছেন? না, তার 3 ছেলে। এক ছেলে নান্দিনা হাই স্কুলের হেডমাস্টার। মূর্তিটা কেমন ছিল বলতে পারেন? শ্বেত পাথরের মূর্তি, কৃষ্ণনগরের কারিগরের তৈরি। একটা হাত ভাঙা ছিল। মূর্তি নাকি হঠাৎ উধাও হয়েছে। কেউ চুরি টুরি করে নিয়ে বিক্রি করে ফেলেছে। গ্রামে চোরের তো অভাব নাই। এরকম একটা মূর্তিতে 1000 খানিক টাকা হেসে খেলে আসবে। সাহেবরা নগদ দাম দিয়ে কিনবে। আচ্ছা, একটা বাচ্চা মেয়েকে যে বলি দেওয়া হয়েছিল সে নাকি অমাবস্যা রাত্রে ঘুরে বেড়ায়। বলে তো সবাই, চিৎকার করে কাঁদে। আমি শুনি নাই, অনেকে শুনেছে। অমাবস্যার জন্য মিসির আলীকে 3 দিন অপেক্ষা করতে হলো। তিনি অমাবস্যার রাত্রে একটা 5 ব্যাটারির টর্চ আর একটা মোটা বাঁশের লাঠি নিয়ে মন্দিরের চাতালে বসে রইলেন। তিনি কিছুই শুনলেন না। শেয়ালের ডাক শোনা গেল অবশ্যই। শেষ রাত্রের দিকে প্রচণ্ড বাতাস বইতে লাগলো। বাতাসে শীষ দেবার মতো শব্দ হলো। সেসব নিতান্তই লৌকিক শব্দ, অন্য জগতের কিছু নয়। রাত শেষ হবার আগে আগে বর্ষণ শুরু হলো। ছাতা নিয়ে যাননি। মন্দিরের ছাদ ভাঙা, আশ্রয় নেবার জায়গা নেই। মিসির আলী কাক ভেজা হয়ে গেলেন। ঢাকায় ফিরলেন প্রচণ্ড জ্বর নিয়ে। ডাক্তার পরীক্ষা করে শুকনো মুখে বললেন, মনে হচ্ছে নিউমোনিয়া, একটা লাংস এফেক্টেড, ভোগাবে। মিসির আলীকে সত্যি সত্যি ভোগালো। তিনি দীর্ঘদিন শয্যাশায়ী হয়ে রইলেন। বই পাড়াতে এ সময় লোকজন তেমন থাকে না। আজ যেন আরো নির্জন। নীলু একা কিছুক্ষণ হাঁটল। তার খুব ঘাম হচ্ছে। বারবার সবুজ রুমালটি বের করতে হচ্ছে। 4:10 বাজে। চিঠিতে লিখেছে সে 4টার মধ্যে আসবে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। নীলু বসে কারো মুখের দিকে তাকাতেও পারছে না। কাউকে তাকাতে দেখলে বুকের মধ্যে ধক করে উঠছে। নীলু একটা বইয়ের দোকানে ঢুকে পড়ল। গল্পের বই তার তেমন ভালো লাগে না। ভালো লাগে বিলুর। বিলুর জন্য একটা কিছু কিনলে হয়, কিন্তু কি কিনবে? সবই হয়তো ওর পড়া। ওই দিন শীর্ষেন্দুরকে একটা বইয়ের কথা বলছিল, নামটা মনে নেই। আচ্ছা, আপনাদের কাছে শীর্ষেন্দুর কোনো বই আছে? জি না, আমরা বিদেশি বই রাখি না। নীলু অন্য একটা ঘরে ঢুকল। শুধু শুধু দাঁড়িয়ে থাকা যায় না। সে একটা কবিতার বই কিনে ফেলল। অপরিচিত কবি, তবে প্রচ্ছদটি সুন্দর। একটি মেয়ের ছবি, সুন্দর ছবি। নামটি সুন্দর, প্রেম নেই। কেমন অদ্ভুত নাম। প্রেম নেই আবার কি? প্রেম থাকবে না কেন? দাড়িওয়ালা একজন রোগা ভদ্রলোক তখন থেকেই তার দিকে তাকাচ্ছে। লোকটির কাঁধে একটি ব্যাগ। এই কি সে? নীলুর মুখ রক্তশূন্য হয়ে গেল। নীলু বইয়ের দাম দিয়ে দ্রুত বের হয়ে গেল। তার পেছনে ফেরারও সাহস নেই। পেছনে ফিরলে সে হয়তো দেখবে বুড়ো দাড়িওয়ালা গুটি গুটি আসছে। না, লোকটি আসছে না। নীলুর মনে হলো ভয়ানক মোটা এবং বেটে একজন কে যেন তাকে অনুসরণ করছে। তার দিকে তাকাচ্ছে না, কিন্তু আসছে তার পিছু পিছু। নীলুর তৃষ্ণা পেয়ে গেল। বড্ড টেনশন। বাড়ি ফিরে গেলে কেমন হয়? কিন্তু বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। নীলু ঘড়ি দেখল। নীলু ঘড়ি দেখল 5:05। তার মানে কি সে আসবে না? কথা ছিল নীলু থাকবে ঠিক 1 ঘন্টা। সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। ভালোই হয়েছে। দেখা না হওয়াটাই বোধহয় ভালো। দেখা হবার মধ্যে একটা আশাভঙ্গের ব্যাপার আছে। না দেখার রহস্যময়তাটাই না হয় থাকুক। নীলু ক্লান্ত ভঙ্গিতে হাঁটতে শুরু করল। নীলু নীলু দাঁড়িয়ে পড়ল। একটু দেরি হয়ে গেল। তুমি ভালো আছো নীলু?
চকচকে লাল টাই পরা যে ছেলেটি হাসছে সে কে? লম্বা স্বাস্থ্যবান একটি তরুণ, ঝলমল করছে। তার লাল টাই উড়ছে, বাতাসে মিষ্টি ঘ্রাণ আসছে, সেন্টের গন্ধ। পুরুষ মানুষের গা থেকে আসা সেন্টের গন্ধ নীলুর পছন্দ না, কিন্তু আজ এত ভালো লাগছে কেন? চুপচাপ দাঁড়িয়েছ কেন? কিছু বলো। আপনি বলেছিলেন আপনি বুড়ো। আমরা সবাই কিছু কিছু মিথ্যা বলি। আমাকে নীলু নামের একটি মেয়ে লিখেছিল সে দেখতে কুৎসিত। লোকটি হাসছে হা হা করে। এত সুন্দর করে মানুষ হাসতে পারে? নীলুর এক ধরনের কষ্ট হতে লাগলো। মনে হতে লাগলো সমস্তটা একটা স্বপ্ন, খুবই ক্ষণস্থায়ী। এখনই যেন স্বপ্ন ভেঙে যাবে। নীলু দেখবে সে জেগে উঠেছে, পাশের বিছানায় বিলু ঘুমোচ্ছে মশারি না ফেলে। কিন্তু সেরকম কিছু হলো না। ছেলেটি হাসি মুখে বলল, কোথাও বসে এক কাপ চা খেলে কেমন হয়? খাবে? নীলু মাথা নাড়ল। সে খাবে। তুমি কিন্তু সবুজ রুমালটি ব্যাগে ভরে ফেলেছ। আমি যেতে ঠিক সাহস পাচ্ছি না। নীলু অস্বাভাবিক ব্যস্ত হয়ে রুমাল বের করতে গেল। একটা লিপস্টিক, একটা ছোট চিরুনি, কিছু খুচরো পয়সা গড়ে পড়ল নিচে। ছেলেটি হাসি মুখে সেগুলো কুড়োচ্ছে। নীলু মনে মনে বলল, এটা যেন স্বপ্ন না হয়, আর স্বপ্ন হলেও যেন স্বপ্নটা অনেকক্ষণ থাকে। নীলুর খুব কান্না পেতে লাগলো। নিউ মার্কেটের ভেতরে চা খাওয়ার তেমন ভালো জায়গা নেই। ওরা বলাকা বিল্ডিংয়ের দোতলায় গেল। চমৎকার জায়গা, অন্ধকার অন্ধকার চারদিক, পরিচ্ছন্ন টেবিল, সুন্দর একটি মিউজিক হচ্ছে। চায়ের সঙ্গে কিছু খাবে নীলু? না। এরা ভালো সমোচা করে, সমোচা দিতে বলি? আমার খিদে পেয়েছে। কি বলবো? বলুন। ছেলেটি হাসল। নীলুর খুব ইচ্ছা করছিল জিজ্ঞেস করে, হাসছ কেন তুমি? আমি কি হাস্যকর কিছু করেছি? কিন্তু নীলু বলল না। ছেলেটি হাসতে হাসতে বলল, আসলে আমি বিজ্ঞাপনটা মজা করবার জন্য দিয়েছিলাম, কেউ জবাব দিবে ভাবিনি। আমি ছাড়া কি কেউ লিখেছিল? তা লিখেছে। মনে হচ্ছে এদেশে মেয়েদের কাজকর্ম বিশেষ নেই, সুযোগ পেলে ওরা চিঠি লেখে। এই কথা বললাম বলে তুমি আবার রাগ করলে না তো? না। গুড। আমি কিন্তু শুধু তোমার চিঠির জবাব দিয়েছি, অন্য কারো চিঠির জবাব দিইনি। আমার কথা বিশ্বাস করছো তো? করছি। বেয়ারা চায়ের পর দিয়ে গেল। ছেলেটি বলল, দাও, আমি চা বানিয়ে দিচ্ছি। ঘরে বানাবে মেয়েরা, কিন্তু বাইরে পুরুষেরা, এই নিয়ম। নীলু লক্ষ্য করল ছেলেটি তার কাপে 3 চামচ চিনি দিয়েছে। নীলু একবার লিখেছে সে চায়ে 3 চামচ চিনি খায়। ছেলেটি সেটা মনে রেখেছে। কি আশ্চর্য! চায়ে এত চিনি খাওয়া কিন্তু ভালো না। নীলু কিছু বলল না। এরপর থেকে চিনি কম খাবে। নীলু ঘাড় নাড়ল। তারা সন্ধ্যা পর্যন্ত বসে রইল। নীলু একবার বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, উঠি। ছেলেটি বলল, আর একটু বসো, আমি বাসায় পৌঁছে দেব, আমার সঙ্গে গাড়ি আছে। নীলু আর কিছু বলল না। একটু দেরি হলে তোমাকে আবার বাসায় বকবে না তো? না, বকবে না। আমি মাঝে মাঝে অনেক রাত করে বাসায় ফিরি। সেটা ঠিক না নীলু, শহর বড় হচ্ছে, ক্রাইম বাড়ছে, ঠিক না? হ্যাঁ ঠিক। ওই দিন কি হলো জানো? আমার পরিচিত এক মহিলার কান থেকে টেনে দুল নিয়ে গেছে, রক্তারক্তি কাণ্ড। আমি বাইরে গেলে গয়না টনে কিছু পরি না, না পড়াই উচিত। আচ্ছা নীলু, তুমি কি আজ তোমার বাবার সঙ্গে আমাকে আলাপ করে দেবে? আপনি যদি চান দেব। আমি নিশ্চয় চাই। তুমি কি চাও? চাই। বলতে গিয়ে নীলুর চোখ ভিজে গেল। ছেলেটিকে এখন কত না পরিচিত মনে হচ্ছে। সে যদি এখন হাত বাড়িয়ে নীলুর হাত স্পর্শ করে তাহলে কেমন লাগবে নীলুর? ভালোই লাগবে। কিন্তু ছেলেটি অত্যন্ত ভদ্র, সে এমন কিছুই করবে না। নীলু, আমি তোমার জন্য একটা উপহার এনেছিলাম। কিন্তু তার আগে বলো, তুমি কি এনেছ? তুমি বলেছিলে লালটা আনবে, ভুলে গেছ না? না, ভুলবো কেন?
আমি তোমার জন্য লালটাই পরে এসেছি, যদিও লাল রং আমার পছন্দ নয়। আমার পছন্দ হচ্ছে নীল। নীল আমারও পছন্দ, তবে হালকা নীল, কড়া নীল নয়। নীলু এই প্রথম অল্প হাসল। হালকা নীল তার নিজেরও পছন্দ। ছেলেটি হাসতে হাসতে বলল, আমার সবচেয়ে অপছন্দ হচ্ছে সবুজ রং, কিন্তু দেখো আজ সবুজ রংটাও খারাপ লাগছে না। তারা উঠে দাঁড়ালো 8:30টার দিকে। হেঁটে হেঁটে এলো নিউ মার্কেটের গেটে। ছোট্ট একটা হোন্ডা সিভিক সেখানে পার্ক করা। ছেলেটি ঘড়ি দেখে বলল, রাত কি বেশি হয়ে গেল নীলু? না, বেশি হয়নি। তোমার বাবা দুশ্চিন্তা না করলে হয়। আমি চাই না আমার জন্য কেউ বকা খাক। অবশ্যই এক আধ দিন বকা খেলে কিছু আসে যায় না, কি বলো? নীলু হাসল। ছেলেটিও হাসল, মার্জিত হাসি। সরাসরি বাসায় যাবে নাকি যাবার আগে আইসক্রিম খাবে? ধানমন্ডিতে একটা ভালো আইসক্রিমের দোকান আছে। আজ যাব না। ঠিক আছে, চলো বাসায় পৌঁছে দিই। ছেলেটি নীলুকে তাদের গেটের কাছে নামিয়ে দিল। নীলুর খুব ইচ্ছে করছিল তাকে বসতে বলে, কিন্তু তার বড্ড লজ্জা করল। বিলু নানান প্রশ্ন করবে। স্যার, ভেতরে আসবো? এসো, কি ব্যাপার? মিসির আলি মেয়েটিকে চিনতে পারলেন না। তিনি কখনো তার ছাত্রছাত্রীদের চিনতে পারেন না। স্যার, আমার নাম নীলু, নীলুফার। ও আচ্ছা। মিসির আলি পরিচিত ভঙ্গিতে হাসলেন, কিন্তু নামটি তার কাছে অপরিচিত লাগছে। এও এক সমস্যা, কারোর নাম তিনি মনে রাখতে পারেন না। তার ভ্রু কুঞ্চিত হলো। নাম মনে না করতে পারার একটি কারণ, মানুষের প্রতি তার আগ্রহ নেই। আগ্রহ থাকলে নাম মনে থাকত। স্যার, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি 2nd ইয়ারের। একদিন এসেছিলাম, আমরা 4 বন্ধু। ও হ্যাঁ, এসেছিলে তোমরা, মনে পড়েছে। আজ কি ব্যাপার? মেয়েটি ইতস্তত করতে লাগলো। তার মানে কি? কম বয়সী মেয়েদের তিনি এড়িয়ে চলতে চেষ্টা করেন। তরলমতি মেয়েরা মাঝে মাঝে অনেক অদ্ভুত কাণ্ড কারখানা করে বসে। তোমার কি ব্যাপার বলো? স্যার, আমি ওই ইউএসপি টেস্টটা আবার দিতে চাই। একবার তো দিয়েছ, আবার কেন? মিসির আলি বিস্মিত হলেন। এই মেয়েটির মতিগতি তিনি বুঝতে পারছেন না। স্যার, আমার মনে হয় এবার পরীক্ষা করলে দেখা যাবে আমার ইউএসপি আছে। এরকম মনে হওয়ার কারণ কি? মেয়েটি উত্তর না দিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। লক্ষণ ভালো নয়। মিসির আলি গম্ভীর গলায় বললেন, এখন আমি একটু ব্যস্ত আছি, অন্য একদিন এসো। মেয়েটি তবুও কিছু সময় দাঁড়িয়ে রইল। তুমি অন্য কিছু বলতে চাও? জি না স্যার, আমি যাই। আসসালামু আলাইকুম। মিসির আলি গম্ভীর হয়ে বসে রইলেন। এ মেয়েটিকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। এরা সহজে একটা ঝামেলা বাঁধিয়ে দিতে পারে। এরকম সুযোগ দেওয়া ঠিক না। 12টায় একটা ক্লাস ছিল। মিসির আলি গিয়ে দেখলেন কোনো ছাত্রছাত্রী নেই। কোনো স্ট্রাইক হচ্ছে কি? এরকম কিছু শুনেনি। সামনে হয়তো ট্রাম পরীক্ষা আছে। ট্রাম পরীক্ষা থাকলে ছাত্ররা দল ভেদে আসা বন্ধ করে দেয়। মিসির আলি ভ্রু কুঁচকে খালি ক্লাসে 5 মিনিট বসে রইলেন। গতরাতে অসুস্থ শরীরে এই ক্লাসটির জন্য পড়াশোনা করেছেন। এই অবস্থা হবে জানলে সকাল সকাল শুয়ে পড়তে পারতেন। ছাত্রশূন্য ক্লাসে তিনি খাতাপত্র নিয়ে গম্ভীর হয়ে বসে আছেন। হাস্যকর দৃশ্য। অনেকেই করিডোর দিয়ে হাঁটবার সময় তাকে কৌতূহলী হয়ে দেখল। পাগল টাগল ভাবছে বোধ হয়। মিসির আলি উঠে পড়লেন। আজকের দিনটি শুরু হয়েছে খারাপভাবে। একটি কাজও ঠিকমতো হচ্ছে না। মিসির আলি ক্রমে বিরক্ত হতে লাগলেন। তার কপালের মাঝখানে ব্যথা শুরু হলো। এই উপসর্গটি নতুন। ব্লাড প্রেশার টেশার হয়েছে বোধ হয়। ডাক্তার দেখাতে হবে। তিনি বাড়ি ফিরলেন 3টার দিকে। এই অসময়ে বসার ঘরে কে যেন বসে আছে। সমস্ত দিনটি যে খারাপ যাবে এটা হচ্ছে তার প্রমাণ। গ্রামের বাড়ি থেকে টাকা পয়সা চাইতে কেউ এসেছে নির্ঘাত। কে? জি, আমি আনিস। আনিস সাহেব, আপনি এই সময় অফিস নেই? ছুটি নিয়ে এলাম। ব্যাপার কি? রানুর শরীরটা বেশি খারাপ, ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যায়। ভালোই করেছেন, বসেন। চাটা দিয়েছে? জি, চা খেয়েছি। আপনার ভাই ছিলেন এতক্ষণ? বসুন, আমি কাপড় ছেড়ে আসি।
লোকটি জড়সড় হয়ে বসে আছে। মিসির আলি লক্ষ্য করলেন তার চোখের নিচে কালি পড়েছে। তার মানে রাতে ঘুমোতে পারছেন না। এরকম হওয়ার কথা নয়। মিসির আলি চিন্তিত মুখে ভেতরে ঢুকলেন। তার ফিরে আসতে অনেক সময় লাগলো। এখন বলেন, ব্যাপারটা কি? আনিস ইতস্তত করে বলল, ভূতপ্রেত বললে সত্যি কিছু আছে? এই কথা জিজ্ঞেস করছেন কেন? আনিস মুখ কালো করে বলল, অনেক রকম কাণ্ড কারখানা হচ্ছে, আমি কনফিউজড হয়ে গেছি। অর্থাৎ এখন ভূতপ্রেত বিশ্বাস করতে শুরু করেছেন? আনিস চুপ করে রইল। এর কারণটা বলেন শুনি। নানা রকম শব্দ হয় ঘরে। তাই নাকি? আপনি নিজে শুনেন? জি শুনি, গন্ধ পাই, ফুলের গন্ধ। আপনি পান না আপনার স্ত্রী পান? রানু প্রথম পায়, তারপর আমি পাই। মিসির আলি চুরুট ধরালেন। আনিস বললেন, গতরাতে ঘরের মধ্যে কেউ যেন নূপুর পায়ে হাঁটছিল। এই নূপুরের শব্দ প্রথম কে শোনে? আপনার স্ত্রী? জি। তারপর আপনাকে বলার পর আপনি শুনতে পান? জি। আনিস সাহেব, এটাকে বলা হয় ইনডিউসড অডিটরি হ্যালুসিনেশন। আপনার মন দুর্বল। আপনার স্ত্রী যখন বলেন শব্দ শুনতে পাচ্ছেন, তখন আপনিও তা শুনতে থাকেন। ব্যাপারটি আপনার মনোজগতে, আসলে কোনো শব্দ হচ্ছে না। আনিস দীর্ঘ সময় চুপ থেকে বলল, আপনি যদি একবার আসেন আমাদের বাসায়, আপনি নিজেও শুনবেন। না ভাই, আমি শুনবো না। আমি খুব শক্ত ধরনের মানুষ, খুবই যুক্তিবাদী আমি। আপনি আসেন না একবার? ঠিক আছে, যাব। কবে আসবেন? আজ আসতে পারবেন? আমি কাল পরশুর মধ্যে একবার যাব। আমাদের বাড়িওয়ালার খুব সুন্দর ফুলের বাগান আছে, প্রচুর গোলাপও আছে। বিকেলের দিকে গেলে সেটাও দেখতে পারবেন। মিসির আলি কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, বড় ফুলের বাগান? জি। আনিস সাহেব, এমন কেউ হতে পারে না বাতাসের নিচের বাগান থেকে ফুলের সৌরভ ভেসে আসে, সেই সৌরভকে আপনি একটি আধ্যাত্মিক রূপ দেন। হতে পারে? পারে, কিন্তু শব্দটা? কোনো একটা ব্যাখ্যা নিশ্চয় আছে। মস্তিষ্ক খুব অদ্ভুত জিনিস আনিস সাহেব। সে আপনাকে এমন সব জিনিস দেখাতে বা শোনাতে পারে যা আসলে কোনো অস্তিত্ব নেই। আপনি কি উঠছেন? জি। আচ্ছা ঠিক আছে, যান। আমার নিজেরও মাথাটা ধরেছে। 2টো প্যারাসিটামল খেয়েছি, লাভ হচ্ছে না। জ্বরও আসছে বলে মনে হয়। শরীরটা গেছে, বেশি দিন বাঁচব না। পত্রিকা খুলে নীলু খুব অবাক হলো। সেই বিজ্ঞাপনটা আবার ছাপা হয়েছে। কথাগুলি এক, জিপিও বক্স নং 73। শিরোনামটিও আগের মতো, কেউ কি আসবেন? এর মানে কি? নীলুর ধারণা ছিল এই বিজ্ঞাপনটি আর কোনোদিন ছাপা হবে না। এর প্রয়োজন ফুরিয়ে গেছে, কিন্তু এখন তা মনে হচ্ছে না। নীলুর ইচ্ছা হলো দরজা বন্ধ করে কিছুক্ষণ কাঁদার। সে মুখ কালো করে বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দায় তার জন্য একটা বড় ধরনের চমক অপেক্ষা করছিল। মিসির আলি সাহেব দাঁড়িয়ে। তিনি বললেন, এখানে কি আনিস সাহেব থাকেন? স্যার, আপনি আমাকে চিনতে পেরেছেন? ও তুমি আমার ছাত্রী? কোন ইয়ার? 3rd ইয়ার স্যার। আমার নাম নীলু, নীলুফার। ও আচ্ছা, নীলুফার। তোমাদের তেতলায় আনিস সাহেব থাকেন নাকি? জি। তার কাছে এসেছি। উঠবার রাস্তা কোন দিকে? নীলু তাকে সঙ্গে করে 3 তলায় নিয়ে গেল। ফেরবার পথে আমাদের বাসা হয়ে যাবেন স্যার, যেতেই হবে। আচ্ছা, দেখা দেখি না স্যার, আপনি আসবেন। আনিস ঘরে ছিল না। রানু তাকে নিয়ে বসালো। সে খুবই অবাক হয়েছে। মিসির আলি সাহেব বললেন, খুব অবাক হয়েছেন মনে হচ্ছে। আপনি আপনি করে বলছেন কেন? ও আচ্ছা, তুমি তুমি করে বলতাম তাই না? ঠিক আছে, এখন বলো, আমাকে দেখে অবাক হয়েছ? হ্যাঁ। খুব অবাক হয়েছ? জি। আপনি আসবেন ভাবতেই পারিনি। মিসির আলি সিগারেট ধরে হাসি মুখে বললেন, তুমি তো শুনেছি সবকিছু আগে বলে দিতে পারো। এটি তো পারার কথা ছিল। রানু থেমে থেমে বলল, আপনি লোকটি বেশ অদ্ভুত। তাই নাকি? হ্যাঁ, আপনার যুক্তিও খুব ভালো,
বিশ্বাস করতে ইচ্ছা হয়। বিশ্বাস করলেই পারো। আনিস সাহেব কখন আসবেন? এসে পড়বে। আমাকে একটু চা খাওয়াও। আর শোনো, তোমাদের একটা কাজের ছেলে আছে নাকি? ওকে পাঠাও তো আমার কাছে। ওকে কি জন্য? কয়েকটা কথা জিজ্ঞেস করব। কি নাম? জিতু মিয়া। দেশ কোথায়? টাঙ্গাইল। শুনলাম 2-1 দিন আগে তুমি নাকি রাতের বেলা কি একটা দেখে ভয় পেয়েছ? জি, পাইছি। কি দেখেছ? পাখির ঘরে একজন মেয়ে মানুষ হাঁটাচলা করতেছে। সুন্দরী? জি, খুব সুন্দর। রান্নাঘরে তো বাতি জ্বালানো ছিল না? জি না। অন্ধকারে তুমি মানুষ দেখলে কিভাবে? নিশ্চুপ। আমার মনে হয় জিনিসটা তুমি স্বপ্নে দেখেছ। জিতু নিশ্চুপ। আচ্ছা জিতু মিয়া, তুমি যাও। শোনো, 1 প্যাকেট সিগারেট নিয়ে এসো আমার জন্য। ক্যাপস্টন নাও, টাকাটা নাও। জিতু মিয়া চলে গেল। রানু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বলল, ইউনিভার্সিটির সব মাস্টাররাই কি আপনার মতো বুদ্ধিমান? না, আমার নিজের একটু বুদ্ধি বেশি। আচ্ছা, এখন যে খুটখাট শব্দ শোনা যাচ্ছে, এই শব্দটার কথাই কি আনিস সাহেব আমাকে বলেন? রানু জবাব দিল না। মিসির আলি কান পেতে শুনলেন। শব্দটা তো বেশ স্পষ্ট। রান্নাঘর থেকে আসছে না? রান্নাঘর থেকে আসছে না? এই শব্দটার কথা আনিস সাহেব বলেন, তাই না? বোধ হয়। আপনি রান্নাঘর দেখবেন? আপনি যাওয়া মাত্র শব্দ থেমে যাবে। শব্দটা বেশিরভাগই রান্নাঘরে হয়? জি। ইঁদুর মারা বিষ ছড়িয়ে দাও, আর হবে না। ওটা ইঁদুরের শব্দ। রান্নাঘরে খাবারের লোভে ঘোরাঘুরি করে, সেজন্য শব্দটা বেশি হয় রান্নাঘরে, বুঝলে? যুক্তিটা পছন্দ হচ্ছে না মনে হয়। যুক্তি ভালোই। 1 কাপ চা খাবেন? না, এখন উঠব। আনিস সাহেব মনে হয় আজ আর আসবেন না। না, আপনি আর একটু বসুন, আপনাকে একটা গল্প বলবো। আজ আর নাড়ানো মাথা ধরেছে। মাথা ধরলেও আপনাকে শুনতে হবে। বসুন, আমি চা আনছি। প্যারাসিটামল খাবেন? ঠিক আছে। চা আসবার আগে আনিস এসে পড়ল। তার অফিসে নাকি কি একটা ঝামেলা হয়েছে। 10,000 টাকার একটা চেকের হিসেবের গন্ডগোল। চেকটা ইস্যু হয়েছে আনিসের অফিস থেকে। আনিসের চোখে মুখে ক্লান্তি। মিসির আলি বললেন, আপনি বিশ্রাম করুন, আমার জন্য ব্যস্ত হবেন না। আমি রানুর কাছ থেকে একটা গল্প শুনব। কি গল্প? জানি না কি গল্প, ভয়ের কিছু হবে। রানু বলল, না ভয়ে না, তুমি গোসল টোসল সেরে এসে চা খাও। আমি গল্পটা শুনতে পারবো না? না, সব গল্প সবার জন্য না। আনিসের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সে কিছু বলল না, বাথরুমে ঢুকে পড়ল। রানু তার গল্প শুরু করলো খুব ক্লান্ত গলায়। মিসির আলি তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলেন। রানুর দ্বিতীয় গল্প। আমার তখন মাত্র বিয়ে হয়েছে, সপ্তাহখানেকও হয়নি। সেই সময় কাণ্ড হলো। আমার বিয়ে হয়েছিল শ্রাবণ মাসের 6 তারিখে। ঘটনাটা ঘটল শ্রাবণ মাসের 14 তারিখ। সকালবেলা আমার এক মামা শ্বশুর এসে ওকে নিয়ে গেলেন মাছ ধরতে। নৌকায় করে মাছ মারা হবে। নৌকা বড় গাং দিয়ে যাবে সোনাপতুর বিলে। বড়শি ফেললে সেখানে বড় বড় বোয়াল মাছ পাওয়া যায়। বর্ষাকালের বোয়ালের কোনো স্বাদ নেই জানেন তো। সোনাপতার বোয়ালে বর্ষাকালে নাকি সবচেয়ে তেল হয়। দুপুরের পর থেকে হঠাৎ করে খুব দিন খারাপ হলো। বিকেল থেকে বাতাস বইতে লাগলো। আমরা সবাই চিন্তিত হয়ে পড়লাম। ওরা আর ফেরে না। সন্ধ্যার পর থেকে শুরু হলো প্রচণ্ড ঝড়। বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। আমাদের বাড়িটা হচ্ছে কাঠের দোতলা। আমি একা একা দোতলায় উঠে গেলাম। দোতলার কোণার দিকে একটা ঘরে আজে বাজে জিনিস রাখা হয়, স্টোর রুমের মতো। কেউ সেখানে যায় না। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে কাঁদতে শুরু করলাম। তখন হঠাৎ একটা মেয়ের কথা শুনতে পেলাম। মেয়েটি খুব নিচু স্বরে বলল, সোনাপোতার বিলে ওদের নৌকা ডুবে গেছে, কিছুক্ষণ আগে ডুবেছে। এটা শোনার পর আমি অজ্ঞান হয়ে যাই। মিসির আলি বললেন, এটুকুই গল্প? হ্যাঁ। গল্পের কোনো বিশেষত্ব লক্ষ্য করলাম না।
বিশেষত্ব হচ্ছে সেদিন সন্ধ্যায় সত্যি সত্যি ওদের নৌকা ডুবে হয়েছিল। এই কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? আছে। ঝড় বৃষ্টি হচ্ছিল, কাজেই তোমার মনে ছিল অমঙ্গলের আশঙ্কা। অবচেতন মনে ছিল নৌকা ডুবির কথা। অবচেতন মনে কথা বলছে তোমার সঙ্গে। মানুষের মন খুব বিচিত্র রানু। আমি উঠলাম। মিসির আলি উঠে দাঁড়ালেন। রানু তীক্ষ্ণ গলায় বলল, একতলার নীলু নামের যে মেয়েটা আপনাকে এখানে নিয়ে এসেছে সে আপনার জন্য বারান্দা অপেক্ষা করছে। যাবার সময় ওর সঙ্গে আপনার দেখা হবে। মিসির আলি বিস্মিত হয়ে বললেন, তাতে কি? রানু বলল, নীলু এই মুহূর্তে কি ভাবছে আমি তা বলতে পারবো। ওকে জিজ্ঞেস করলে দেখবেন আমি ঠিক বলছি কিনা। আমি অনেক কিছু বলতে পারি। নীলু কি ভাবছে? নীলু ভাবছে একজন অত্যন্ত সুপুরুষ যুবকের কথা। সেটাই তো স্বাভাবিক। একজন অবিবাহিত যুবতী একজন সুপুরুষ যুবকের কথাই ভাববে। এটা বলার জন্য কোনো অতীন্দ্রিয় ক্ষমতার দরকার হয় না রানু। মিসির আলি নেমে গেলেন। নীলু সত্যি সত্যি বারান্দায় দাঁড়িয়েছিল। সে খুব অনুরোধ করল যাতে স্যার এক কাপ চা খেয়ে যান, কিন্তু মিসির আলি বসলেন না। তার প্রচণ্ড মাথা ধরেছে। প্যারাসিটামল কাজ করছে না। সারা জীবন তিনি এত ওষুধ খেয়েছেন যে ওষুধ তার উপর এখন আর কাজ করে না। খুব খারাপ লক্ষণ। নীলুর বাবা বারান্দায় বসেছিলেন। নীলুকে বেরোতে দেখে তিনি ডাকলেন, নীলু, কোথায় যাচ্ছ মা? একটু বাইরে যাচ্ছি। কিন্তু এইটুক বলতে নীলুর গলা কেঁপে গেল, গাল লাল হলো। তিনি তা লক্ষ্য করলেন। বিস্মিত গলায় বললেন, বাইরে কোথায়? নীলু জবাব দিল না। কখন ফিরবে মা? 8টা বাজার আগে ফিরব। গাড়ি নিয়ে যাও। গাড়ি লাগবে না। তোমার কিছু লাগবে বাবা? চা বানিয়ে দিয়ে যাব? না, চা লাগবে না। একটু সকাল সকাল ফিরিস মা, শরীরটা ভালো না। সকাল সকালই ফিরব। বিকেলের আলো নরম হয়ে এসেছে। সবকিছু দেখতে দেখতে অন্যরকম লাগলো নীলুর চোখে। নিউ মার্কেটের পরিচিত ঘরগুলো যেন অচেনা, যেন ওদের এক ধরনের রহস্যময়তা ঘিরে আছে। কেমন আছো নীলু? নীলু তৎক্ষণাৎ তাকাতে পারল না। তার লজ্জা করতে লাগলো। তার ভয় ছিল আজ হয়তো সে আসবে না। প্রিয়জনদের দেখা তো এত সহজে পাওয়া যায় না। আজ তুমি দেরি করে এসেছ, 5 মিনিট দেরি। তোমার তার জন্য শাস্তি হওয়া দরকার। কি শাস্তি? সেটা আমরা চা খেতে খেতে ঠিক করব। খুব চায়ের পিপাসা হয়েছে। কোথায় খাবেন চা? এখানে কোথাও। আর শোনো নীলু, চা খেতে খেতে আমি তোমাকে একটা কথা বলতে চাই, খুব জরুরি। এখন বলুন, হাঁটতে হাঁটতে বলুন। না, এই কথাটা হাঁটতে হাঁটতে বলা যায় না। বলতে হয় মুখোমুখি বসে, চোখের দিকে তাকিয়ে। নীলুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে কোনো মতে বলল, ঠিক আছে, চলুন কোথাও বসি। কি বলতে চাই তা কি বুঝতে পারছ? না, বুঝতে পারছ নীলু। মেয়েরা এসব জিনিস খুব ভালো বুঝতে পারে। নীলুর গা কাঁপতে লাগলো। অন্য এক ধরনের আনন্দ হচ্ছে, অন্য এক ধরনের সুখ। মনে হচ্ছে পৃথিবীতে এখন আর কেউ নেই। চারদিকে সীমাহীন শূন্যতা। শুধু তারা দুজন হাঁটছে, হেঁটে চলেছে। কেমন যেন এক ধরনের কষ্ট হচ্ছে বুকের ভেতর। ওরা একটি রেস্টুরেন্টে গিয়ে বসলো। চায়ের সঙ্গে আর কিছু খাবে? না। খাও না, কিছু খাও। সে বয়কে ডেকে কি যেন বলল। নীলু শুনতে পেল না। কোনো কিছুতে তার মন বসছে না। তার কাছে সবকিছু অস্পষ্ট লাগছে। কি নীলু, কিছু বলো। চুপ করে আছো কেন? কি বলবো? যা ইচ্ছা বলো। নীলু ইতস্তত করে বলল, আপনি ওই বিজ্ঞাপনটা আবার দিয়েছেন কেন? সে হাসলো শব্দ করে। দেখেছ বিজ্ঞাপনটা? হ্যাঁ। মন খারাপ হয়েছে? নীলু কিছু বলল না। বলো, মন খারাপ হয়েছে? হ্যাঁ। সে আবার শব্দ করে হাসলো। তারপর ফুর্তিবাজির ভঙ্গিতে বলল, আমি পত্রিকার অফিসে টাকা দিয়ে রেখেছিলাম। কথা ছিল প্রতি মাসে 2 বার করে ছাপবে। তোমার সঙ্গে দেখা হবার পর তার আর প্রয়োজন ছিল না, কিন্তু সেটা বলা হয়নি। আগামীকাল বন্ধ করে দেব।
এখন খুশি তো? নীলু জবাব দিল না। বলো, এখন তুমি খুশি? এভাবে চুপ করে থাকলে হবে না, কথা বলতে হবে। বলো, খুশি তুমি? আরেক দফা চায়ের অর্ডার দিয়ে একটা সিগারেট ধরালো। খানিকক্ষণ দুজনই কোনো কথা বলল না। বাইরে সন্ধ্যা ঘনিয়ে আসছে। পৃথিবী বড় সুন্দর গ্রহ, এতে বেঁচে থাকতে সুখ আছে। নীলু, তোমাকে যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম সেটি বলি। বলুন। দেখো নীলু, সারা জীবন পাশাপাশি থেকেও একসময় একজন অন্যজনকে চিনতে পারে না। আবার এমনও হয় এক পলকের দেখায় একে অন্যকে চিনে ফেলে, ঠিক না? নীলু জবাব দিল না। বলো, ঠিক না? হ্যাঁ। তোমাকে প্রথম দিন দেখেই। সে চুপ করে গেল। নীলুর চোখে জল এলো। নীলু, আজ যদি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে সবার সঙ্গে পরিচয় করে দেই, তাহলে তোমার আপত্তি আছে? নীলু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল, জবাব দিল না। সে মুখ ঘুরিয়ে বসেছিল। সে তার চোখের জল তাকে দেখাতে চায় না। বলো নীলু, আপত্তি আছে? আমাকে 8টার মধ্যে বাড়ি ফিরতে হবে। 8টার আগে আমরা বাড়ি ফিরব। এসো, উঠি। সে নীলুর হাত ধরল, ভালোবাসার স্পর্শ, যার জন্য তরুণীরা সারা জীবন প্রতীক্ষা করে থাকে। রানু আজ অসময়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুম যখন ভাঙল তখন দিন প্রায় শেষ। আকাশ লালচে হতে শুরু করেছে। সে বারান্দায় এসে দাঁড়ালো। নিচের বারান্দায় বিলু হাঁটছে একা একা। রানুর কেমন জানি অস্বস্তি বোধ হতে লাগলো, যেন কোথাও কিছু একটা অস্বাভাবিকতা আছে, সে ধরতে পারছে না। নিচে থেকে বিলু ডাকলো, রানু ভাবি, চা খেলে নিচে নেমে এসো, চা হচ্ছে। চা খাবো না। আসো না বাবা, ইন্টারেস্টিং একটা ব্যাপার বলবো, কুইক। রানু নেমে গেল। তার মাথায় সূক্ষ্ম একটা যন্ত্রণা হচ্ছে, কিছুই ভালো লাগছে না, বমি বমি ভাব হচ্ছে। বারান্দায় নীলুর বাবাও ছিলেন, উপর থেকে তাকে দেখা যায়নি। তিনি নরম সুরে বললেন, এখন তুমি কেমন আছো মা? জি, ভালো। আমি আনিস সাহেবকে বলেছি বড় একজন ডাক্তার দেখাতে। পিজির একজন প্রফেসর আছেন আমার আত্মীয়, তাকে আমি বলে দেখতে পারি। তুমি আলাপ করো আনিসের সাথে, কেমন? জি, করব। বিলু বলল, বাবা, ঘরে গিয়ে তুমি চা খাও, তোমার ঠান্ডা লেগে যাবে। আমরা দুজন বাগানে বসি। ভদ্রলোক চলে গেলেন সঙ্গে সঙ্গে। রানু বলল, নীলু কোথায়? ওর এক বন্ধুর বাড়ি গেছে। বন্ধুর বাড়ি যাওয়া এমন কোনো ব্যাপার নয়, তবু কেন জানি রানুর বুকে ধক করে একটা ধাক্কা লাগলো। ভোতা এক ধরনের যন্ত্রণা হতে লাগলো মাথায়। বিলু বলল, রানু ভাবি, তোমাকে একটু গোপন কথা বলছি, টপ সিক্রেট, কাউকে বলবে না। না, বলবো না। ইভেন নীলু আপাকেও নয়, কথাটা তো তাকে নেই। ঠিক আছে, কাউকে বলবো না। নীলু আপা ডুবে ডুবে জল খাচ্ছে, আজকে সকালে টের পেয়েছি। তাই নাকি? হ্যাঁ, নীলু আপার ট্রাঙ্ক ঘাটতে গিয়ে আবিষ্কার করেছি। জনৈক ভদ্রলোক দারুণ সব রোমান্টিক চিঠি লিখেছিলেন নীলু আপাকে, খুব লতকা লতকি। বিলু হাসল। রানু কিছু বলল না। তার মাথার যন্ত্রণাটা ক্রমেই বাড়ছে। দু একটা চিঠি পড়ে দেখতে চাও? না না, অন্যের চিঠি। আহ, পড়ো না, কেউ তো জানতে পারছে না। আমরা ব্যাপারটা টপ সিক্রেট রাখবো, তাহলে তো হলো। না বিলু, আমি চিঠি পড়বো না। পড়বো না বললে হবে না, পড়তে হবে। দাঁড়াও, আমি নিয়ে আসছি। যে আলো আছে তাতে দিব্যি পড়তে পারবে। বিলু ঘর থেকে চিঠি নিয়ে এলো। রানু চিঠিটি হাতে নিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। বিলু অবাক হয়ে বলল, কি হয়েছে? না, কিছু হয়নি। এরকম করছো কেন? মাথা ধরেছে, বড্ড মাথা ধরেছে। প্যারাসিটামল এনে দেব? তুমি চিঠিটা পড়ে আমাকে বলো, ভদ্রলোক সম্পর্কে তোমার কি ধারণা? রানু চিঠি পড়ল। বিলু বলল, বলো, তোমার কি মনে হয়? রানু কিছু বলল না, এক হাতে মাথার চুল টেনে ধরল। তোমার কি হয়েছে?
বড্ড শরীর খারাপ লাগছে, আমি এখন যাই। চা খাবে না? না। বিলু, নীলু কখন ফিরবে বলে গেছে? না, সন্ধ্যার আগে আগে ফিরবে বোধহয়। তোমার কি শরীর বেশি খারাপ লাগছে? হ্যাঁ। তাহলে যাও, শুয়ে থাকো গিয়ে। রানু উপরে উঠে এলো। ঘর অন্ধকার, বাতি জ্বালাতে ইচ্ছে হলো না। শুয়ে পড়ল বিছানায়। আনিস আজ ফিরতে দেরি করবে, তার অফিসে কি সব নাকি ঝামেলা হচ্ছে। রানু ডাকল, জিতু, জিতু মিয়া। কেউ সাড়া দিল না। জিতু কি বাসায় নেই? জিতু, জিতু। কোনো উত্তর নেই। জিতু মিয়া ইদানিং বেশ লায়েক হয়েছে। রানু কিছু বলে না বলেই হয়তো বিকেলে খেলতে গিয়ে সন্ধ্যা পার করে বাড়ি ফিরে। বকাঝকা তার গায়ে লাগে না। রান্নাঘরে খুটখুট শব্দ হচ্ছে। ইঁদুর, নিশ্চয় ইঁদুর। তবু রানু বলল, কে? খুটখুট শব্দটা থেমে গেল। ইঁদুর ছাড়া আর কিছু নয়, কিন্তু সেই গন্ধটা আবার পাওয়া যাচ্ছে, কড়া ফুলের গন্ধ। রানুর ইচ্ছে হলো ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। রানু দুর্বল গলায় ডাকল, জিতু, জিতু মিয়া। আর ঠিক তখন কে একজন ডাকল, রানু, রানু। এই ডাক রানুর চেনা। এই জীবনে সে অনেকবার শুনেছে, তবে এটা কিছু নয়। প্রফেসর সাহেব বলেছেন অডিটরি হ্যালুসিনেশন। আসলেই তাই, এছাড়া আর কিছু নয়। রানু, রানু। কে? তুমি কে? রানুর মনে হলো কেউ একজন যেন এগিয়ে আসছে। তার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, ছোট্ট ছোট্ট পা নিশ্চয়ই, হালকা শব্দ। পায়ে কি নূপুর পড়ে আছে? নূপুর বাজছে। রানু। রানু চোখ বন্ধ করে ফেলল। এসব সত্যি নয়, চোখের ভুল। রানু দুর্বল গলায় বলল, তুমি কে? আমাকে তুমি চিনতে পারছো না? না, না। কিশোরীর গলায় মৃদু হাসি শোনা গেল। তাকাও রানু, তাকালেই চিনবে। আমি চিনতে চাই না। তোমার বন্ধু নীলুর খুব বিপদ রানু। একদিন তোমার যে বিপদ ঘটতে যাচ্ছিল তার চেয়েও অনেক বড় বিপদ। দরজায় ধাক্কা পড়েছে। জিতু এসেছে বোধহয়। রানু তাকালো, কোথাও কেউ নেই। ফুলের গন্ধ কমে আসছে। জিতু মিয়া বাইরে থেকে ডাকলো, আম্মা, আম্মা। রানু উঠে দরজা খুলল। আপনার কি হয়েছে? কিছু হয়নি। রানু এসে শুয়ে পড়ল। তার গায়ে প্রচণ্ড জ্বর। সে বিছানায় ছটফট করতে লাগলো। কখন আসবে আনিস? কখন আসবে? জিতু, যে নিচে গিয়ে দেখায় তো নীলু ফিরেছে নাকি। জিতু ফিরে এসে জানালো, এখনো সে আসেনি। রানু একটি নিঃশ্বাস ফেলে ঘড়ি দেখল। 8টা বাজতে 4 মিনিট বাকি। কখন আসবে আনিস? সারাটা পথ নীলু চুপ করে রইল। একবার সে বলল, কি ব্যাপার, এত চুপচাপ যে? নীলু তারও জবাব দিল না। তার কথা বলতে ইচ্ছে করছে না। সে আছে একটা ঘোরের মধ্যে। গান শুনবে? গান দেব? নীলু মাথা নাড়ল। সেটা হা কি না তাও স্পষ্ট হলো না। কি গান শুনবে? কান্ট্রি মিউজিক? কান্ট্রি মিউজিকে কার গান তোমার পছন্দ? নীলু জবাব দিল না। আমার ফেভারিট হচ্ছে জন ডেনভার। জন ডেনভারের রকি মাউন্টেন হাই গানটা শুনেছ? না। খুব সুন্দর, অপূর্ব মেলোডি। সে ক্যাসেট টিপে দিতে জন ডেনভারের অপূর্ব কণ্ঠ শোনা গেল, ক্যালিফোর্নিয়ার রকি মাউন্টেন হাই। কেমন লাগছে নীলু? ভালো। শুধু ভালো না, বেশ ভালো। সেও জন ডেনভারের সঙ্গে গুনগুন করতে লাগলো। নীলুর মনে হলো ওর গানের গলাও তো চমৎকার। একবার ইচ্ছা হলো জিজ্ঞেস করে গান জানেন কিনা, কিন্তু সে কিছু জিজ্ঞেস করলো না। তার কথা বলতে ইচ্ছে করছে না। গাড়ি কোন দিক দিয়ে কোথা যাচ্ছে তাও সে লক্ষ্য করছে না। একবার শুধু ট্রাফিক সিগন্যালে গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। একজন ভিখিরি এসে ভিক্ষা চাইল। সে ধমকে উঠল কড়া গলায়। তারপর আবার গাড়ি চলল। নীলু ফিসফিস করে বলল, কটা বাজে? 7:35।
তোমাকে 8টার আগে পৌঁছে দেব। আপনার বাড়ি মনে হয় অনেক দূর? শহর থেকে একটু দূরে বাড়ি করেছি, কোলাহল ভালো লাগে না। ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড কার লেখা জানো? না, টমাস হার্ডির। পড়ে দেখবে, চমৎকার। অথচ ট্র্যাজেডি হচ্ছে টমাস হার্ডিকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। তুমি তার কোনো বই পড়েছ? না, পড়ে দেখবে, খুব রোমান্টিক ধরনের রাইটিং। গাড়ি ছুটে চলছে মিরপুর রুট ধরে। হঠাৎ নীলু বলল, আমার ভালো লাগছে না। কি বললে? আমার ভালো লাগছে না, আমি বাসায় যাব। সে তাকালো নীলুর দিকে, একটি হাত বাড়িয়ে ক্যাসেটের ভলিউম বাড়িয়ে দিল। গাড়ির গতি কমল না। আমি বাসায় যাব। 8টার সময় আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দেব। না, আজ আমি কোথাও যাব না। প্লিজ গাড়িটা থামান, আমি নেমে পড়ব। কেন? আমার ভালো লাগছে না, প্লিজ। সে তাকালো নীলুর দিকে। নীলু শিউরে উঠল। এই কেমন চাওনি? এই যেন মানুষ নয়, অন্য কিছু। প্লিজ গাড়িটা একটু থামান। কোনো রকম ঝামেলা না করে চুপচাপ বসে থাকো, কোনো রকম শব্দ করবে না। আপনি এরকম স্বরে কথা বলছেন কেন? গাড়ির গতি ক্রমে বেড়ে যাচ্ছে। ঝড়ের গতিতে পাশ দিয়ে দুটো ট্রাক গেল। লোকটি তার একটি হাত রাখল নীলুর উড়োতে। নীলু শিউরে উঠে দরজার দিকে সরে গেল। লোকটি হাসল। এ কেমন হাসি? গাড়ি থামান, আমি চিৎকার করব। কেউ এখন তোমার চিৎকার শুনবে না। আপনি কেন আমাকে ভয় দেখাচ্ছেন? আমি ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে বিশ্বাস করে গাড়িতে উঠেছি। আরো কিছুক্ষণ থাকো, বেশিক্ষণ নয়, এসে পড়েছি বলে। কি করবেন আপনি? তেমন কিছু না। নীলু এক হাতে দরজা খুলতে চেষ্টা করলো। লোকটি তাকিয়ে দেখল, কিন্তু বাধা দিল না। দরজা খুলে গেল না। নীলু প্রাণপণে বলতে চেষ্টা করলো, আমাকে বাঁচাও, কিন্তু বলতে পারল না। প্রচুর ঘামতে লাগলো, প্রচন্ড তৃষ্ণা বোধ হলো। আনিস এলো রাত 8:30টায়। ঘর অন্ধকার, কারো কোনো সারা শব্দ নেই। রানু বাতিটাতে নিভিয়ে অন্ধকারে বসে আছে। জিতু মিয়া মশারি খাটিয়ে শুয়ে পড়েছে। রানু, কি হয়েছে? রানু ফোপাতে ফোপাতে বলল, তুমি এত দেরি করলে কেন? কি হয়েছে? নীলুর বড় বিপদ। আনিস কিছু বুঝতে পারল না, অবাক হয়ে তাকালো। রানু থেমে থেমে বলল, নীলুর খুব বিপদ। কিসের বিপদ? কি বলছো তুমি? রানুর কথা জড়িয়ে যাচ্ছে, সে গুছিয়ে কিছু বলতে পারছে না। রানু, তুমি শান্ত হয়ে বসো, তারপর ধীরে সুস্থে বলো কি ব্যাপার, কি হয়েছে নীলুর? ও একজন খারাপ লোকের পাল্লায় পড়েছে, লোকটাকে মেরে ফেলবে। রানু ফোপাতে লাগলো। আনিস কিছু বুঝতে পারল না। নীলুর বাবার সঙ্গে কিছুক্ষণ আগেই তার কথা হয়েছে। ভদ্রলোক জিজ্ঞেস করেছেন, কি এত দেরি যে? যার মেয়ের এত বড় বিপদ, সে এরকম স্বাভাবিক থাকবে কি করে? আনিস বলল, ওরা তো কিছু বলল না। ওরা কিচ্ছু জানে না, আমি জানি, বিশ্বাস করো, আমি জানি। আমাকে কি করতে বলো? আমি বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। জিনিসটা কি তুমি স্বপ্নে দেখেছ? না, কিন্তু আমি দেখেছি। কি দেখেছ? আমি সেটা তোমাকে বলতে পারবো না। তুমি যদি চাও আমি নিচে গিয়ে ওদের বলতে পারি, কিন্তু ওরা বিশ্বাস করবেন না। রানুর চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ও শরীর অল্প অল্প করে কাঁপছে। আনিস বলল, মিসির আলি সাহেবের কাছে যাবে? উনি কোনো একটা বুদ্ধি দিতে পারেন, যাবে? রানু কাঁপা গলায় বলল, তুমি নিজে কি আমার কথা বিশ্বাস করছো? হ্যাঁ, করছি। একতলার বারান্দায় বিলু বসেছিল। ওদের নামতে দেখে বিলু বলল, ভাবি, নীলু আপা এখনো ফিরছে না, বাবা খুব দুশ্চিন্তা করছেন। রানু কিছু বলল না।
তোমরা কোথায় যাচ্ছ ভাবি? রানু তারও কোনো জবাব দিল না। রিকশায় উঠে এসে বলল, আমাকে ধরে রাখো, খুব ভালো লাগছে। আনিস তার কোমর জড়িয়ে বসে রইল। রানুর গা শীতল। রানু খুব ঘামছে, জ্বর নেমে গেছে। রানুর চোখ বড় বড় করে বলল, আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তাই না? মিসির আলি চুপ করে রইলেন। আগে আপনি বলুন, আপনি কি আমার কথা বিশ্বাস করছেন? বিশ্বাসও করছি না, আবার অবিশ্বাসও করছি না। তুমি নিজে যা সত্যি বলে মনে করছো তাই বলছো, তবে আমি এত সহজে কোনো কিছু বিশ্বাস করি না। কিন্তু যদি সত্যি হয় তখন? মিসির আলি সিগারেট ধরে কাশতে লাগলেন। বলুন, যদি আমার কথা সত্যি হয়, যদি মেয়েটা মারা যায়? মিসির আলি শান্ত স্বরে বললেন, ঠিক এই মুহূর্তে কি করা যায় তা তো বুঝতে পারছি না। মেয়েটি কোথায় আছে তা তো তুমি জানো না, নাকি জানো? না, জানি না। ছেলেটির নাম ধামও জানো না? ছেলেটি দেখতে খুব সুন্দর, আমার এরকম মনে হচ্ছে। এই শহরে খুব কম করে হলেও 10,000 সুন্দর ছেলে আছে। আমরা কিছুই করব না? পুলিশের কাছে গিয়ে বলতে পারি একটি মেয়ে হারিয়ে গেছে এবং আশঙ্কা করা যাচ্ছে দুষ্ট লোকের খপ্পরে পড়েছে, কিন্তু তাতেও একটা মুশকিল আছে। 24 ঘন্টা পার না হলে পুলিশ কাউকে মিসিং পার্সন হিসেবে গণ্য করে না। রানু আবার বলল, কিছুই করা যাবে না? মিসির আলি গম্ভীর মুখে সিগারেট টানতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন রানুর চোখ মুখ শক্ত হয়ে উঠছে। সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। রানু, তুমি যদি ওই লোকটির কোনো ঠিকানা কোনোভাবে এনে দিতে পারো, তাহলে একটা চেষ্টা চালানো যেতে পারে। ঠিকানা কোথায় পাবো? তা তো রানু আমি জানি না। যেভাবে খবরটি পেয়েছো সেইভাবে যদি পাও। রানু উঠে দাঁড়ালো। মিসির আলি সাহেব বললেন, যাচ্ছ নাকি? হ্যাঁ, বসে থেকে কি করব? নীলুদের সবকটি ঘরে আলো জ্বলছে। রাত প্রায় 11টা বাজে। নীলুর বাবা পাথরের মূর্তির মতো বাগানের কাছে দাঁড়িয়ে আছেন। রানুদের ঢুকতে দেখে তিনি এগিয়ে গেলেন, কিন্তু কিছু বললেন না। রানু মাথা নিচু করে 3তলায় উঠে গেল। নীলুদের ঘরে ঘন ঘন টেলিফোন বাজছে। 2টি গাড়ি এসে থামল। মনে হয় ওরা খুঁজতে শুরু করেছেন। পুলিশের কাছে নিশ্চয় লোক গিয়েছে। নীলুর বাবা অস্থির ভঙ্গিতে বাগানে হাঁটছেন। ছোট্ট একটি ঘর, কিন্তু 200 পাওয়ারের একটি বাতি জ্বলছে ঘরে। চারদিক ঝলমল করছে। লোকটি একটি চেয়ারে বসে আছে। নীলু লোকটির মুখ দেখতে পাচ্ছে না, কারণ লোকটি বসে আছে তার পেছনে। ঘাড় ফিরিয়ে পেছনে তাকাবার কোনো উপায় নেই নীলুর। নাইলনের চিকন দড়ি তার গা কেটে বসে আছে। চারদিকে কোনো সারা শব্দ নেই। মাঝে মাঝে দূরের রাস্তা দিয়ে দ্রুতগামী ট্রাকের আওয়াজ পাওয়া যাচ্ছে। নীলু থেমে থেমে বলল, আপনি কি আমাকে মেরে ফেলবেন? কেউ জবাব দিল না। আমি আপনার কোনো ক্ষতি করিনি, কেন আমাকে ভয় দেখাচ্ছেন? প্লিজ আমাকে যেতে দিন। আমি কাউকে কিচ্ছু বলবো না, কেউ আপনার কথা জানবে না। পেছনের চেয়ার একটু নড়ে উঠল। ভারী গলায় লোকটি কথা বলল, কেউ জানলেও আমার কিছু আসে যায় না। কেন আপনি এরকম করছেন? আমি একজন অসুস্থ মানুষ, মাঝে মাঝে আমাকে এরকম করতে হয়। আপনি কি আমাকে মেরে ফেলবেন? কোনো জবাব পাওয়া গেল না। লোকটি হাত বাড়িয়ে বাতি নিভিয়ে দিল। চারদিক ঘন অন্ধকার। নীলু চাপা স্বরে ডাকল, মা, মা গো। চুপ করে থাকো, কোনো কথা বলবে না। কেন এরকম করছেন আপনি? আমি একজন অসুস্থ মানুষ। পৃথিবীতে কিছু অসুস্থ মানুষ থাকে। আপনি কি আমার মতো আরো অনেক মেয়েকে এভাবে হাত পেতে এনেছেন? কোনো জবাব পাওয়া গেল না। লোকটি এগিয়ে এসে নীলুর গায়ে হাত রাখল। এই কি সেই ভালোবাসার স্পর্শ? নীলু ডাকল, মা, মা গো। চুপ করে থাকো। আপনি মানুষ না অন্য কিছু? বেশিরভাগ সময় আমি মানুষ থাকি, মাঝে মাঝে অন্যরকম হয়ে যায়। লোকটি হাসল। লোকটি শব্দ করে হাসল। কি কুৎসিত হাসি। ঘরে একটু বাতাস নেই, দম বন্ধ হয়ে আসছে। নীলু প্রাণপণে তার একটি হাত ছুটিয়ে আনতে চেষ্টা করছে।
যতই চেষ্টা করছে দড়িগুলো যেন ততই কেটে কেটে বসে যাচ্ছে। কেন কেন আপনি এরকম করছেন? বলেছি তো নীলু, অনেকবার বললাম তোমাকে আমি অসুস্থ। কি করবেন আপনি? অন্যদের যা করেছি তাই করব। কি করেছেন অন্যদের? লোকটি হেসে উঠল। নীলু কাতর স্বরে বলল, আপনি দয়া করুন, আমি আপনার পায়ে পড়ি, প্লিজ, আমি আপনার কথা কাউকে বলবো না। তা কি হয়? বিশ্বাস করুন, আমি আমার কথা রাখি, কাউকে আমি আপনার কথা বলবো না। লোকটি ফিরে যাচ্ছে। নীলু কি বেঁচে যাবে? লোকটি কি তাকে ছেড়ে দেবে? নীলু গুছিয়ে চিন্তা করতে পারছে না। সব কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। লোকটি একটি ড্রয়ার খুলল। ঘর অন্ধকার, নীলু কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু সে নিশ্চিত জানে তার হাতে ধারালো কিছু একটা আছে, খুর জাতীয় কিছু। লোকটি সেটি বাঁ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। আসবে, সে একসময় এগিয়ে আসবে তার কাছে। খুব কাছে কোথাও রিকশার টুনটুন শব্দ শোনা গেল। নীলুর প্রাণপণে চেঁচালো, বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রানুর অবস্থা খারাপ হতে লাগলো। বারবার বলতে লাগলো, উফ, বড্ড গরম লাগছে। আনিস সমস্ত দরজা জানালা খুলে দিল, ফ্যান ছেড়ে দিল, তবু তার গরম কমল না। রানু কাতর স্বরে বলল, তুমি আমাকে ধরে থাকো, আমার বড্ড ভয় লাগছে। এই তো তোমাকে ধরে আছি, কিসের এত ভয় রানু? আমার সামনে ওই লোকটি বসে আছে, আমি স্পষ্ট দেখছি, ওর হাতে একটা খুর। রানু ফোপাতে শুরু করলো। ওকে ডাক্তারের কাছে নেওয়া উচিত, যত তাড়াতাড়ি নেওয়া যায় ততই ভালো। আনিস ডাকলো, জিতু, জিতু মিয়া। কিন্তু জিতু মিয়ার ঘুম ভাঙল না। রানু বলল, তুমি আমাকে একা রেখে কোথাও যেতে পারবে না, আমার বড় ভয় লাগছে। কোনো ভয় নেই রানু, লোকটি খুর হাতে বসে আছে, তবু তুমি বলছো ভয় নেই। এইসব তোমার কল্পনা, এসো তোমার মাথায় একটু পানি দিই। তুমি কোথাও যেতে পারবে না, ওই লোকটি এখন উঠে দাঁড়িয়েছে। তুমি আমাকে শক্ত করে ধরে থাকো, আরো শক্ত করে ধরো। আনিস তাকে জড়িয়ে ধরে বসে রইল। রানু ক্ষীণ কণ্ঠে বলল, আমি তোমাকে একটি কথা কখনো বলিনি। একবার একজন লোক আমাকে মন্দিরে নিয়ে গিয়েছিল। রানু, এখন তোমাকে কিছু বলতে হবে না, দয়া করে চুপ করে থাকো। না, আমি বলতে চাই। সকাল হোক, সকাল হলেই শুনবো। মাঝে মাঝে মনে হয় কেউ একজন আমার সঙ্গে থাকে। রানু, চুপ করে থাকো। না, আমি চুপ করে থাকবো না, আমার বলতে ইচ্ছা করছে। যে আমার সঙ্গে থাকে, আমি তার সঙ্গে অনেকবার কথা বলেছি, কিন্তু আজ সে কিছুতে আসছে না। তার আসার কোনো দরকার নেই। তুমি বুঝতে পারছো না, তার আসার খুব দরকার। রাত 1:30টার দিকে নিচ থেকে বিলুর কান্না শোনা যেতে লাগলো। অনেক লোকজনের ভিড়, কথাবার্তা শোনা যাচ্ছে। রানু বলল, বিলু কাঁদছে, বড় খারাপ লাগছে আমার। রানু, তুমি একটু শুয়ে থাকো, আমি জিতুকে ডেকে দিচ্ছি। তুমি কোথায় যাবে? আমি একজন ডাক্তার নিয়ে আসবো, আমার মোটেই ভালো লাগছে না। তুমি আমাকে ফেলে রেখে কোথাও যেতে পারবে না। রানুর কথা জড়িয়ে যেতে লাগলো। একসময় বিছানায় নিতে পড়ল। আনিস ছুটে গেল ডাক্তার আনতে। বড় রাস্তার মোড়ে একজন ডাক্তারের বাসা আছে। ডাক্তার সাহেবকে পাওয়া গেল না। আনিস ফিরে এসে ঘরে ঢোকার মুখে তীব্র ফুলের গন্ধ পেল। ঘরে বাতি নেবানো। কে নিভিয়েছে বাতি? আনিস ঢুকতে রানু বলল, ও এসেছে। কে? কে এসেছে? তুমি গন্ধ পাচ্ছ না? আনিস এগিয়ে এসে রানুর হাত ধরল। গা ভীষণ গরম। রানু বলল, ও নীলুর কাছে যাবে। রানু, শুয়ে থাকো। ওহ, শুভ কিভাবে? ও একা যেতে ভয় পাচ্ছে, আমি যাব ওর সঙ্গে, ও আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। বলতে বলতে রানু খিলখিল করে হাসল। আনিস বারান্দায় দাঁড়িয়ে ডাকল, রহমান সাহেব, রহমান সাহেব, ভাই একটু আসুন, আমার বড় বিপদ। রহমান সাহেব ঘরে ছিলেন না, তার স্ত্রী বেরিয়ে এলেন।
তিনি অবাক হয়ে বললেন, কি হয়েছে? আপনি একটু আসুন, আমার স্ত্রী যেন কেমন করছে। ভদ্রমহিলা সঙ্গে সঙ্গে এলেন এবং ঘরে ঢুকেই অবাক হয়ে বললেন, নূপুরের শব্দ না? রানু কিশোরী মেয়ের গলায় খিলখিল করে হাসল। কি হয়েছে ওনার? আপনি একটু বসুন ওর পাশে, আমি ডাক্তার নিয়ে আসি। আনিস ছুটে বেরিয়ে গেল। ফুলের সৌরভ তীব্র থেকে তীব্রতর হতে লাগল। রানু হাসি মুখে বলল, আমার সময় বেশি নেই, ওই লোকটি এগিয়ে আসছে। কোন লোক? আপনি চিনবেন না, না চেনাই ভালো। ভদ্রমহিলা রানুর হাত ধরলেন। উত্তাপে গা পুড়ে যাচ্ছে। তিনি কি করবেন ভেবে পেলেন না। আনিস ডাক্তার নিয়ে ফেরার আগেই রানু মারা গেল। ঘর অন্ধকার, কিন্তু চোখে অন্ধকার শুয়ে আসছে। আবছা মতো সবকিছু দেখা যায়। বাড়িটা কোথায়? শহর থেকে অনেক দূরে কি? কোনো শব্দ নেই। রাত এখন কত? বাড়িতে এখন ওরা কি করছে? বিলু কি ঘুমিয়েছে মশারি ফেলে? না না, আজকেও ঘুমায়নি। আজ সবাই ছুটাছুটি করছে, সবাই খুঁজছে নীলুকে। কিছুক্ষণের মধ্যেই হয়তো পুলিশের গাড়ির শব্দ শোনা যাবে। বাবা এসে বলবেন, কোনো ভয় নেই মামনি। চেয়ার নড়ার শব্দ হলো। লোকটি কি উঠে দাঁড়িয়েছে? তার হাতে ওটা কি? নীলু মনে মনে বলল, বাবা, আমি একজন অসুস্থ লোকের হাতে আটকা পড়েছি, আমাকে তোমরা বাঁচাও। আমার আর মোটেই সময় নেই বাবা, তোমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। লোকটি এগিয়ে আসছে। পেছন থেকে সে খুব ধীর গতিতে এগিয়ে এলো সামনে। এখন নীলু আবছাভাবে লোকটির মুখ দেখতে পাচ্ছে। কি সুন্দর একটি মুখ। নীলু বিড়বিড় করে বলল, প্লিজ দয়া করুন। লোকটি অদ্ভুত শব্দ করল। এটা কি হাসির শব্দ? নীলুর গা গোলাচ্ছে। নীলু চিত হয়ে থাকা অবস্থাতে মুখ ভর্তি করে বমি করল। দুঃস্বপ্ন, সমস্তটা একটা দুঃস্বপ্ন। এক্ষুনি ঘুম ভেঙে যাবে আর নীলু দেখবে বিলু বাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছে। তার বুকের উপর একটা গল্পের বই। এখানে যা ঘটছে তা সত্যি হতে পারে না। লোকটি তার পাশে দাঁড়িয়ে হাত বাড়ালো। নীলু চাপা গলায় বলল, আমার গায়ে হাত দেবেন না প্লিজ। লোকটি হেসে উঠছে শব্দ করে। আর ঠিক তখনই নূপুরের শব্দ শোনা গেল, যেন কেউ একজন এসে ঢুকেছে এ ঘরে। লোকটি ভারী গলায় বলল, কে কে ওখানে? তার উত্তরে অল্প বয়সে একটি মেয়ে খিলখিল করে হেসে উঠল। লোকটি চেঁচালো, কে কে? কোনো উত্তর পাওয়া গেল না। শুধু ঘরের শেষ প্রান্তে একটা জানালা খুলে ভয়ানক শীতল একটা হাওয়া এসে ঘরে ঢুকলো। সে হাওয়ায় ভেসে এলো অদ্ভুত মিষ্টি একটা গন্ধ। নীলুর মনে হলো একটি মেয়ে যেন নূপুর পায়ে দিয়ে তার চারপাশ থেকে ঘুরতে শুরু করছে। ঘুরতে ঘুরতে একটিবার মেয়েটি তাকে স্পর্শ করলো। আর তখনই নীলুর মনে হলো আর কোনো ভয় নেই। নীলু দেখল লোকটি ক্রমে দেয়ালের দিকে সরে যাচ্ছে। একবার সে চাপা সরে বলল, তুমি কে? মিষ্টি একটি হাসি শোনা গেল তখন। ফুলের গন্ধ আরো তীব্র হলো। অন্য কোনো ভুবন থেকে ভেসে এলো নূপুরের ধ্বনি। লোকটি গা ঠেকে বিড়বিড় করে বলল, এসব কি হচ্ছে? কে এখানে? কে? কেউ তার কথার জবাব দিল না। একটি দুষ্ট মেয়ে হাসতে লাগলো শুধু। ভীষণ দুষ্ট একটি মেয়ে। তার পায়ে নূপুর, তার গায়ে অপার্থিব একটি ফুলের গন্ধ। মেয়েটি এবার দুহাত বাড়িয়ে এগিয়ে যাচ্ছে লোকটির দিকে। লোকটির কর্কশ কণ্ঠ শোনা গেল, এইসব কি? কে কে? তার উত্তরে সমস্ত ঘরময় মিষ্টি খিলখিল হাসি ঝমঝম করতে লাগলো। লোকটি চাপা গলায় বলে উঠল, আমাকে বাঁচাও, বাঁচাও। দুষ্ট মেয়েটি আবার হাসল, যেন খুব একটা মজার কথা। পরিশিষ্ট, থার্ড ইয়ার অনার্সের এই ক্লাসটি মিসির আলী সাহেবকে দেওয়া হয়েছে। সাইকোলজি 5th পেপার। মিসির আলী হাসিমুখে ক্লাসে ঢুকলেন। তার মাথা ঝিমঝিম করে উঠল। রানু বসে আছে সেকেন্ড বেঞ্চে। তার দৃষ্টি তীক্ষ্ণ হলো। তিনি মেয়েটির দিকে তাকালেন এবং তাকিয়ে রইলেন। মনে হলো মেয়েটির ঠোঁটের কোণায় হাসি লেগে আছে। মিসির আলী কাঁপা গলায় বললেন, তোমার নাম কি? মেয়েটি উঠে দাঁড়ালো। স্পষ্ট স্বরে বলল, আমার নাম নীলু, নীলুফার, রোল নম্বর 32।
আমি একটি মেয়েকে চিনতাম, তুমি দেখতে অবিকল তার মতো। নীলুফার শান্ত স্বরে বলল, আমি জানি। মিসির আলি সাহেব কপালের ঘাম মুছলেন। সমস্ত ব্যাপারটি ভুলে যাবার প্রাণপণ চেষ্টা করতে করতে বললেন, আমি তোমাদের পড়াবো 5th পেপার। খুব ইন্টারেস্টিং একটি টপিক। রানুর মতো দেখতে মেয়েটি তাকিয়েছে তার দিকে। মেয়েটির মুখে মৃদু হাসি। শেষ হলো হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস দেবী। পুঁথিপাঠ চ্যানেলে আমাদের পরবর্তী পর্বগুলো শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।